আপনারা বলুন তো যে 1947-48 অর্থাৎ যখন ভারত ভেঙে পাকিস্তান হয়ে যায়, তখন এই 47-48 সালে বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা কত পার্সেন্ট ছিল? নিশ্চয়ই 34%-এর নিচে ছিল না, তাই না? তাহলে স্বাধীনতার যেদিন পাকিস্তান স্বাধীন হলো, আসলে তো পাকিস্তান স্বাধীন হয় নাই, একটি ভারত ভেঙে একটি দেশ হয়েছে। কারণ পাকিস্তান কার বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না। বিতর্ক ছাড়াই আমি আলোচনাতে যাচ্ছি। আমার মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। কেন এটা আমার মনে হয়, অনেকে প্রশ্ন করেছেন যে কেন আমার মনে হয় যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। এটা অনেক সাংবাদিক, কয়েকজন বুদ্ধিজীবী, এমনকি কয়েকজন অধ্যাপক আমাকে বলেছেন যে ফরিদ, আপনার এটা কেন মনে হয় বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে? অনেক সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছেন, অনেক সংখ্যালঘু ব্যক্তি তারাও আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দেশে এবং বিদেশে বসবাস করা লোকজনেরা। এছাড়া মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ তারাও প্রশ্ন করেছেন, এমনকি মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ নন, কট্টর, তারাও আমাকে প্রশ্ন করেছেন কেন আমি এই কথা বলি। এমনকি বাংলাদেশের বিশেষ বিশেষ চাকরি করা ব্যক্তিগুলো আমার কাছে এটা ব্যাখ্যা চেয়েছেন, বিতর্কের কারণে তারা জানতে চেয়েছেন। প্রথমত 47-48 সালে বাংলাদেশ, তখন এটার নাম পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, সেখানে 34% আবারও 34% সংখ্যালঘু ছিল। সেটা নামতে নামতে কততে এসেছে এই 54 বছরে 55 বছরে? সেটা কারো কারো মতে 6%, কারো কারো মতো 8%, কারো কারো মতে 4%। অর্থাৎ কোন অবস্থাতে আপনি 8%-এর উপরে নিতে পারবেন না। তাহলে 54 বছরে কত পার্সেন্ট কমে গেছে? 34 থেকে আপনি 8 বাদ দেন কত? আমি অঙ্কে দুর্বল, আর আপনারাই করে নিন। শুধু 54 থেকে 8 বাদ দিলে কত হয়? 42 হবে সম্ভবত, বা 44 হবে। এতগুলো কমে গেছে, কত পার্সেন্ট? আমি আবার বলছি, অঙ্কে আমি দুর্বল, হিসাব করতে পারতেছি না। আপনারা বলেন 34% থেকে শতকরা কত পার্সেন্ট কমেছে? 34% থেকে নেমে এসেছে ধরেন 8% সর্বোচ্চ। কত ভাগ? 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আচ্ছা, আমরা ধরলাম 6। অর্থাৎ প্রায় 5 ভাগের 4 ভাগ কমে গেছে সংখ্যালঘু বাংলাদেশ থেকে। তাহলে 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগ কমে যেতে পারে, তাহলে আর 1 ভাগ কমে যেতে লাগবে, আর বড় জোর 1 দশক, মানে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সরাসরি আক্রমণ করবে না, তাড়াবে না, মারবে না, পেটাবে না, কাটবে না, মানে যা চলছে, এই যে মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, ভয় দেখানো, তাদের নারীদের ধর্ষণ করা, তাদের সংখ্যালঘুদের মা, বোন, কন্যা, ভাস্তি, ভাগ্নিকে ধর্ষণ করা, তাদের জমি দখল করা, তাদের চাকরি খেয়ে দেওয়া, যে প্রক্রিয়া চলতেছে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা বলতে তো হয় না, সাম্প্রদায়িক হামলা যদি সরাসরিও না করে, তারপরেও আগামী 10 বছরে কিন্তু থাকে না কোন হিসেবে যা চলমান। তাহলে এই যে আমি বলি বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে, এটা আপনারা আমাকে কেন এর বিরোধিতা করেন? আমি এর হিডেন এজেন্ডা নিয়ে বলতেছি না, এটা ঘটতেছে এবং ঘটবে। অর্থাৎ 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগে নেমে আসে সংখ্যালঘু, তাহলে ওই হিসেবে আর 1 দশকে, মানে আগামী 10 বছর, এখন যেভাবে চলতেছে বাংলাদেশের সংখ্যালঘু হটানো, জামাই আদর চলতেছে, এইভাবে যদি জামাই আদর করে চলে যায়, কারণ বাংলাদেশের মুসলমানরা তো ইসরায়েলের মতো বোকা না তো, তারা বিমান হামলা করবে, মারতে যাবে, পেটাতে যাবে, হামলা করলে পাল্টা হামলা, তা না, এত খরচ তারা করবে না, এত ঝুঁকি তারা নিবে না। তারা খুব কৌশলে, পাকিস্তানের চমৎকার কৌশল এখানে চলে। দেখবেন এই দেশের বুদ্ধিজীবীরা এই ব্যাপারে কথা বলবে না, বললে তারা আপনাকে বলবে ভারতের দালাল, হিন্দুর দালাল। কিন্তু যেই দিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই লোকগুলোই কিন্তু তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ সূরা পড়বে। এই সলিমুল্লাহ সাহেবরা, কোট্টায়, আমার মতো কোট্টায় আলা পড়া মুসলমানেরাও, জুব্বাদারি আলা না, কোট্টায় আলা লোকেরাও সেদিন শুকরানা নামাজ পড়বে। এটা আমি বলেছি, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই কোট্টায় আলা পড়া লোকগুলো গিয়ে দেখবেন যে মৌলবীদের সাথে শুকরানা নামাজে নিচ থেকে প্যান্ট পায়জামা গুটিয়ে টাকনুর উপরে তুলে, টুপি থাকুক বা না থাকুক, অজু থাকুক বা না থাকুক, তারা সেখানে শুকরানা নামাজ আদায় করবে যে তারা বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে ফেলেছে। বিশ্বাস যাদের হয় না,
আমি জানি না আমি 10 বছর বেঁচে থাকবো কিনা, তখন আপনাদের এটা নিয়ে আবার বলবো। কিন্তু আমি যদি মরে যাই, আপনারা যারা এই ভিডিও দেখবেন, এই ভিডিও যারা সংগ্রহে রাখবেন, আমি আশা করি আপনারা আমার আজকের এই রেকর্ডটা অন্তত সংগ্রহে রাখুন। আমার এই কথাটা কিভাবে সত্য পরিণত হয়, সত্য প্রমাণিত হয়, আপনাদের আগামী প্রজন্মকে জানাবেন। আর যদি আমি বেঁচে থাকি, আমার সংগ্রহ এটা থেকে, সেটা তো আমি আপনাদেরকে আবার এটা নিয়ে কথা বলবোই। আমার লজিকটা বুঝতে পারছেন তো? বাংলাদেশকে নিয়ে ইসরায়েলের মতো বোম মেরে, বিমান হামলা করে, বন্দুক দিয়ে এই দেশ সংখ্যালঘু শূন্য করতেছে না। বরং এত বোম হামলা করার পরে ইসরায়েলে কিন্তু 18% সংখ্যালঘু মুসলমান আছে। এত কিছু ঘটার পরেও কিন্তু বাংলাদেশে এত জামাই আদর, বাংলাদেশে কিন্তু মুসলমান 34% থেকে এখন নেমে এসেছে সর্বোচ্চ 8%। কারণ সম্ভবত এটা 5 বা 6% হবে, 8% নেই। 4% বললে আবার আমাদের সংখ্যালঘু হিন্দুরা রাগ করে, আমাকে বলে আপনি কম বলেন কেন, কম বলেন কেন? ভাই আমি কম বলাতে কি তোমার বাড়বে? বাড়াইতে পারবা? পারবা না। আগামী 2-3 বছরে চাইরে চলে আসবা, তারপরের বছরে আরো 1 কমবে, তারপরে আস্তে আস্তে নীল হয়ে যাবা। আর তোমরা ভাই যাবাই ভাই, তোমরা ঠেকায় রাখতে পারবা না। তোমরা যারা ভাই সংখ্যালঘু আছো, তোমরা মনে করছো 5 তলা বাড়ি করেছি, 3টা বাড়ি আছে, 4টা দোকান আছে, 5টা ব্যবসা আছে, আমি বড় সরকারি চাকরি করি। ভাই এই দেশ নীল হয়ে যাবে। হয় তোমাদের ধর্মান্তরিতকরণ করা হবে, অথবা তোমাদের রোড টু যশোর ধরতে হবে। আর একটা পথ আছে যেটা তোমরা কোনোদিনই পারবা না, পারলে এতদিন করো, সেটা হলো তোমরা রুখে দাঁড়াইতা, যেটা তোমরা রুখে দাঁড়াতে পারতেছো না। এখন বলবা আওয়ামী লীগ আমাদের নির্যাতন করে, বিএনপি আমাদের নির্যাতন করে, জাতীয় পার্টি তো আমাদের পাত্তাই দেয় না, তারপরে জামাত তো পাকিস্তানেরই, তাহলে আমরা কিভাবে টিকবো? জি, এর মধ্যে টিকতে হবে তোমাকে ভাইজান, এর মধ্যে টিকে থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কারা করেছে? লিংটি মেরে, গামছা কাঁধে নিয়ে, গেঞ্জি গায়ে পরে, লুঙ্গি উল্টা করে, মাল কষা দিয়ে যুদ্ধ করছে। তারা টিকে শিখেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাই টিকতে পেরেছে। তোমরা ভাই তা চাও না। তোমরা মনে করতেছো একবার আওয়ামী লীগ আসলে তোমাদের টিকে রাখবে, বিএনপি না আটকাবে। তোমরা দৌড় দিয়ে যাও, অমুক এটা করছো, তমুক এটা। তোমরা কি করছো ভাই টিকে থাকার জন্য? আমি বিশ্বাস করি যে তোমাদের কোনো উপায় নাই, তোমরা অসহায়। কিন্তু অসহায়েরও একটা কাজ আছে, সেটা হলো প্রতিরোধ করা। দুর্বল যদি একবার রুখে দাঁড়ায়, যত শক্তিশালী হোক, বনের হরিণও কিন্তু মাঝে মধ্যে সিংহের নাকে গুঁতো দিয়ে, বাঘের নাকে গুঁতো দিয়ে কিন্তু মেরে ফেলে। সে দুর্বল, তারপর রুখে দাঁড়ায়। আপনাকে রুখে দাঁড়াতে হবে। করণীয় কথা পরে বলতেছে। আবারও বলি, যে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে আমি নাকি প্রপাগান্ডা ছড়াচ্ছি, একজন চিঙ্কু বাম বলেছে আমি নাকি হয়তো প্রপাগান্ডা, ভয় ভীতি দেখাচ্ছি। আচ্ছা, এই 34% যে থেকে 8% এলো, তখন কারা ভয় ভীতি দেখাইছিল? তখন তো কেউ দেখেন নাই, তখন কমলো কেন? আমি ভয় ভীতি কি দেখালাম? আমি সত্যটা বলতেছি, আমি ভবিষ্যৎটা বলতেছি। বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ হলো অতীত থেকে, যেহেতু আমি বুদ্ধিজীবী না, আমি দাবিও করি না, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন করা যায়। ভবিষ্যতে কি হবে? কারণ অতীতের কার্যক্রমে নির্ভর করে আমার ভবিষ্যৎ কি। অতীতে আমি যদি স্কুল জীবনে ভালো পড়ালেখা না করি, ভালো চাকরি পাবো না, সোজা হিসাব। আমি যদি ইয়াং বয়সে ব্যবসাতে মন না দিই, আমি বুড়া বয়সে ব্যবসা থেকে কাজকর্ম করে খেতে পারবো না, সোজা হিসাব। অতীতের কার্যক্রমের উপরে নির্ভর করে আমার ফিউচার কি, এটাই তো সত্য। তো বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবীর কাজ তো দলের চামচামি করে না, সত্য বলা। কে মানলো না তাতে যায় আসে না। ডক্টর হুমায়ুন আজাদ বলে যাননি যে মুসলমানদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানে না, তাদের মাদ্রাসাতে মানে। আপনারা দেখতেছেন না যে বুয়েটের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি ভাষায় কথা বলে, ছাত্রদের গুলি মারেন, ছাত্রদের কথা বাদ দেন, কি কথা বলে তারা? আপনি বুঝেন না? তিনি তো ঠিকই বলেছিলেন। তো আপনাকে বলে যেতে হবে, আপনার কথা কেউ মানুক না মানুক, আপনার কাজ করে আপনার কথা কে মানলো না মানলো তাতে যায় আসে না। কিন্তু সত্যটাকে বলে যেতে হবে। বললে কি হয়, যদি তারা আকল আসে, তখন তারা রুখে দাঁড়াবে, সেটা ভুলটাকে শুদ্ধ করে ফেলবে, বা সেই ঘটনাটা ঘটবে না। যেমন ভারত সম্পর্কে আমি একটা নেতিবাচক কমেন্টস করেছিলাম, মনে করাই দিতে চাই না এখন। আর এই বছর ফেব্রুয়ারি মাসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার কথা ছিল, সেটা আমি আগেই বলেছিলাম, সেটা ঘটে নাই। কারণ আগে বললে সেটা আর ঘটবে না। যারা বিজ্ঞ তারা সেটা বিরোধিতা করে টিকিয়ে রাখে। তেমনি এই কথাটা বলতেছি। আজকে সংখ্যালঘু ধরেন 6 থেকে 8% আছে, ধরে নেন 6 থেকে 8। এখনো যদি তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ করতো বা করে, তাহলে তারা টিকে থাকবে, নাহলে তারা শূন্য হবে। আপনি কখনোই পারবেন না। আপনি যতই বামপন্থীদের তেল মারার কথা শুনেন, আপনি যতই সংখ্যালঘু সম্প্রদায়, যতই ওই পশ্চিমবঙ্গের কিছু চিঙ্কু বামের কথা শুনেন, তারা কোনোদিন আপনার পক্ষে নিবে না, নিচ্ছে না, নিবেও না। তারা বলতেছে এগুলো রাজনৈতিক, তাই আপনাদের চলে যেতে হয়। আর ভারতে যখন সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা হলো সাম্প্রদায়িক, বাংলাদেশ এটা হলো রাজনৈতিক। তো এখন আওয়ামী লীগকে যে তাড়ানো হচ্ছে, এটা কি? এটাও রাজনৈতিক।
তার মানে রাজনৈতিক ভাবে বিতরণ করলে সেটা সঠিক, মানে এটা তাহলে সঠিক, রাজনৈতিক ভাবে বিতরণ করা যাবে। তাদের যুক্তিতে বোঝা গেল রাজনৈতিক কারণ হলে দেশ থেকে একটা সম্প্রদায়কে তাড়িয়ে দেওয়া যাবে। আলাপ শুনছেন তো, এরা এবার মানবাধিকারের কথা বলে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওটা আলাদা প্রসঙ্গ, আলাদা ভিডিও করবো। মূল প্রসঙ্গে থাকি, সংখ্যালঘু শূন্য কেন হবে বাংলাদেশ? প্রথমত, বাংলাদেশের মানুষ হিন্দু বিদ্বেষী। দ্বিতীয় কথা, বাংলাদেশের মানুষ প্রচন্ড রকম পাকিস্তান প্রেমী। তৃতীয় কারণ হলো বাংলাদেশের মানুষ চরমভাবে ভারত বিদ্বেষী। কেন তারা ভারত বিদ্বেষী? কারণ তারা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি। বাংলাদেশের মুসলমানরা মনে করে ভারত তাদের বাপদাদার সম্পত্তি, ওটা দখল করা উচিত, এটা তারা বিশ্বাস করে। এই জন্যই তারা গজওয়াতুল হিন্দ বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই মাদ্রাসা সেন্টার হচ্ছে দেওবন্দ। এই মাদ্রাসাটা হচ্ছে ভারতেই, ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে বাংলাদেশে বলে গজওয়াতুল হিন্দ করতে হবে, পাকিস্তানে গিয়ে বলে গজওয়াতুল হিন্দ করতে হবে। অদ্ভুত ব্যাপার, তাই না? বিস্ময়কর ব্যাপার। যাই হোক, বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক শক্তি, 4 নম্বর সামরিক শক্তি যে দেশ ভারত, সেই ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, পাকিস্তানেরাও সে স্বপ্ন দেখে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা বাংলাদেশের টিকে থাকার স্বপ্ন দেখে না, বরং এদের পক্ষে কথা বলে তারাও আপনার সমালোচনা করবে। অনেক হিন্দু আমার সমালোচনা, ফরিদ আপনি এটা কেন বলেন যে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে? কেন বারবার এই কথা বলেন? বলাটাও কি ভাই অন্যায়? যেটা ঘটতে যাচ্ছে, ঝড় আসতেছে, মনে করেন আবহাওয়া বিশারদরা কি করে, আবহাওয়া অফিস কি করে, আপনাকে ঝড়ের পূর্বাভাস দেয় যে সাইক্লোন আসতেছে, ঝড় আসতেছে, তুফান আসতেছে, বৃষ্টি আসতেছে, এগুলো আপনাকে পূর্বাভাস দেয়। আমি পূর্বাভাস দিয়েছি, দেওয়াটাকে অন্যায় হয়ে গেল, তাহলে আমাকে ক্ষমা করে দেন আপনারা। কিন্তু পূর্বাভাস যে দিয়েছি সেটা তো ঘটে যাবে ভাই। এখন আপনি যদি সতর্ক না হন, আমি কি করবো?